নমস্কার। সন্ধ্যের আড্ডার বিশেষ নিবেদন অলৌকিকের ৫৫তম পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা পাঠ করব বিখ্যাত লেখক মঞ্জিল সেনের লেখা দিব্যদৃষ্টি। তাহলে শুরু হতে চলেছে আজকের গল্প। আমার নাম অমল, বয়স ১৬। ছোটবেলা থেকেই একটা অদ্ভুত রোগ আমাকে পেয়ে বসেছে। মাঝে মাঝে আমার চোখের সামনে এমন সব জিনিস ভেসে ওঠে যা আর কেউ দেখতে পায় না। এমন অনেকবারই ঘটেছে। যেমন আমি আর ৫ জনের সঙ্গে বসে আছি, হঠাৎ দেখলাম একজন লোক ঘরে ঢুকল। তাকে আগে কখনো আমি দেখিনি। আমি হয়তো অবাক হয়ে লোকটির দিকে তাকিয়ে আছি। ঘরে আর যারা আছে তারা আমার চোখ মুখের ভাব দেখে কি ব্যাপার জিজ্ঞেস করে। আমি উল্টে তাদের প্রশ্ন করি, যে লোকটা ঘরে ঢুকলো সে কে? তারা অবাক হয়ে যায়, আমার দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকায়। আমি নাকি মানসিক রোগে ভুগছি, আমার শরীর নাকি ভালো নেই। এসব শুনতে শুনতে আমার এখন বিরক্তি ধরে গেছে। আমি জানি আমার কোনো অসুখ নেই। আমার বয়সী যে কোনো ছেলের চাইতে আমার স্বাস্থ্য মোটেই খারাপ নয়। ছোটবেলায় এমন কিছু কঠিন অসুখও আমার হয়নি। আমার বয়স যখন মাত্র ৫, তখনই আমি আমার মাকে হারিয়েছি। বাবা তারপর থেকেই কেমন যেন হয়ে গেছেন। অনেক দিনের পুরনো কাজের লোক দাশুদার ওপর আমার ভার ছেড়ে দিয়ে সেই যে বইপত্রের মধ্যে ডুবে গেছেন, আজও সংসারের কিচ্ছুর মধ্যে থাকেন না। বাবা আমার দর্শনের অধ্যাপক। আর সবাই আমার মাথায় গোলমাল আছে ভাবলেও দাশুদা কিন্তু আমার কথা বিশ্বাস করেন না। বলে আমি যা দেখি তা নাকি সূক্ষ্মদেহী মানুষের কায়া, যাদের আত্মা মুক্তি পায়নি, অসুখী, তারাই পৃথিবীতে ঘুরে বেড়ায়। যাদের দিব্য দৃষ্টি আছে তারাই শুধু তাদের দেখতে পায়, আর কেউ নয়। এইসব অবশ্য দাশুদার কথা। দাশুদার কথা কেউ আমল দেয় না, কারণ দাশুদা ঘরের কাজ করে, লেখাপড়া জানে না। কিন্তু আমি জানি দাশুদার মতো সৎ আর জ্ঞানী লোক সহজে মেলে না। কত ভালো ভালো কথা, ধর্মের কথা দাশুদার মুখে যে আমি শুনেছি তার হিসেব নেই। বেশ চলছিল, হঠাৎ আমার জীবনের মোড় ঘুরে গেল। বাবার দূর সম্পর্কের এক বিধবা দিদি আমাদের বাড়ি এলেন। এখানেই পাকাপাকি থাকবেন। তিনি আমার এই দেখতে পাওয়া ব্যাপারটা জেনে আঁতকে উঠলেন। বাবাকে ধরলেন আমার চিকিৎসা করাতে হবে, নাইলে নাকি বাকি জীবনটা হয়তো আমাকে পাগলা গারদেই কাটাতে হবে। পিসিমার কথায় বাবার টনক নড়ল। তিনি আমাকে নিয়ে এ ডাক্তার ও ডাক্তার করলেন। আমার রোগের কারণটা জেনে সবাই কিন্তু বললেন আমি মানসিক রোগে ভুগছি। যা দেখি সবই কল্পনা। আমি কিন্তু জানি ডাক্তারবাবুদের এই কথা সত্যি নয়। স্কুলে ভালো ছাত্র বলে আমার সুনাম আছে। একটু নির্জনতা পছন্দ করলেও খেলাধুলোয় আমি মোটেই খারাপ নই, বরং ফুটবল ভালোই খেলি। মানসিক রোগ থাকলে কি এসব করা সম্ভব হতো? শেষ পর্যন্ত বাবা এমন একজন ডাক্তারের খোঁজ পেলেন যিনি মানসিক রোগের চিকিৎসায় বেশ নাম করেছেন। কয়েক বছর বিদেশেও ছিলেন। তিনি নাকি আকর্ষণীয় কেস পেলে নিজের বাড়িতেই চিকিৎসার ব্যবস্থা করেন। বাবার চিঠিতে আমার সম্বন্ধে সব জেনে তিনি আমাকে পাঠিয়ে দিতে লিখলেন। বাবা একজন পরিচিত লোকের সঙ্গে আমাকে ডক্টর বসুর কাছে পাঠালেন। কলকাতা থেকে বেশ কয়েক মাইল দূরে তার বাড়ি। পরে জেনেছিলাম তিনিও ওখানে বছর ২ আছেন। তার আগে ওখানে আরেকজন ডাক্তার ছিলেন। তার কাছ থেকেই বাড়ি আর চারপাশের কিছু জমি কিনে মানসিক রোগীদের চিকিৎসার জন্য তিনি একটা আশ্রম করে তুলেছেন। নাম দিয়েছেন নিরাময়। বাড়িতে কিন্তু অন্য কোনো রোগী থাকে না, আশ্রমেই তাদের সব ব্যবস্থা। আমি অবশ্য অত জানতাম না।
তাই তিনি যখন তার বাড়ির একটা ঘরে আমার থাকার ব্যবস্থা করলেন, আমি একটু অবাক হয়ে জিজ্ঞেস করলাম, আর সবাই কোথায়? আর সবাই কারা? তিনি অবাক হয়ে পাল্টা প্রশ্ন করলেন, বাকি সব পাগলরা, আমি উত্তর দিলাম। আমার মাথা খারাপ ভেবেই তো এখানে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। ডক্টর বসু আমার কথা শুনে হো হো করে হেসে উঠলেন। তারপর আমার কাঁধ চাপড়ে দিয়ে বললেন, এ বাড়িতে তুমি, আমি, আমার অ্যাসিস্ট্যান্ট অবিনাশ, কাজ করার লোক কানাই আর মালি ছাড়া অন্য কেউ নেই। তোমার মাথা খারাপ হয়েছে যারা বলে, তারা কিচ্ছু জানে না। তুমি এখানে খুশি মতো ঘুরে বেড়াবে, বই পড়বে, কেউ কিচ্ছু বলবে না। ডক্টর বসুকে প্রথম থেকেই আমার খুব ভালো লেগে গেল। মাত্র ৩৫ বছর বয়সে তিনি খুব নাম করেছে, কিন্তু এতটুকু অহংকার, হাসি খুশি খোলা মনের এই মানুষটি যে মানসিক চিকিৎসার ব্যাপারে একজন বিশেষজ্ঞ, তা মনেই হয় না। কয়েকটা দিন কেটে গেল। আমি আরও অবাক হলাম। ডক্টর বসু আমার রোগ সম্বন্ধে আমাকে কোনো প্রশ্নই করলেন না। চিকিৎসার ব্যবস্থা তো নেই। একদিন রাত্রে আমরা দুজন ক্যারাম খেলছিলাম আর গল্প করছিলাম। কেমন করে জানি না, কথায় কথায় আমার দেখতে পাওয়া প্রসঙ্গটা এসে গেল। উনি খেলা থামিয়ে একটা সোফায় আমাকে পাশে নিয়ে বসলেন। তারপর আমি কি কি দেখছি, কখন দেখছি, তা খুলে বলতে বললেন। আমি নিঃসংকোচে আমার মন আলগা করে দিলাম। আমার কথা শুনতে শুনতে আর সবার মতো তিনি মাথা নাড়লেন না, কিংবা তার চোখ মুখে অবিশ্বাসের ছাপও ফুটে উঠল না। গভীর মনোযোগ দিয়ে আমার প্রতিটি কথা তিনি শুনলেন। তারপর নানা প্রশ্ন করলেন। প্রশ্নগুলো কিন্তু আমার সম্বন্ধে নয়, যা যা আমি দেখেছি সেই বিষয়ে। এসব কিন্তু আমার মনের বিকার নয়। আমার বক্তব্য শেষ করে আমি বললাম, আমি সত্যি এসব দেখছি, বিশ্বাস করুন। ডক্টর বসু আমার মাথায় হাত বুলোতে বুলোতে বললেন, আমি বিশ্বাস করছি। একটু থেমে তিনি আবার বললেন, এখানে তুমি যতদিন আছো তার মধ্যে যদি কিছু দেখো, তবে তক্ষুনি আমাকে এসে বলবে, কেমন? আমি ঘাড় নাড়িয়ে সায় দিলাম। ডক্টর বসু আমাকে বলেছিলেন এই বাড়িটা নাকি অনেক বছরের পুরনো। এক নীলকর সাহেব বানিয়েছিলেন, তারপর কয়েকবার হাত বদল হয়েছে। ডক্টর বসু যার কাছ থেকে এই বাড়িটা কিনেছিলেন তার নাম ডক্টর মৈত্র। তিনিও নাকি একজন ডাক্তার ছিলেন। শেষের দিকে ডাক্তারি তেমন করতেন না, তাই বাড়ি বিক্রি করে সব ছেড়ে ছুড়ে এখান থেকে চলে গেছে। আরও কটা দিন কেটে গেছে। আমার সেই দেখতে পাওয়া রোগটা আবার ফিরে এসেছে। শেষ যখন দেখেছিলাম তারপর প্রায় ৩-৪ মাস কেটে গেছে। তারপরই আবার দেখলাম। ডক্টর বসুকে সপ্তাহে ৩ দিন কলকাতায় যেতে হয়। সেখানে হাসপাতালে তিনি রোগী দেখেন, তাছাড়াও নিজেরও কিছু রোগী দেখা থাকে। ভোরের ট্রেনে চলে যান, ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে যায়। গতকাল বিকেল ৫টায় ডক্টর বসু কলকাতা থেকে ফেরেননি। তার সহকারী অবিনাশ, তিনিও একজন ডাক্তার, নিরাময়তে রোগীদের দেখাশোনার জন্য গেছেন। কানাই আর মালি বোধহয় রান্না করে। আমি একা একা বসবার ঘরে রবীন্দ্রনাথের গল্পগুচ্ছ পড়ছিলাম। একটু বোধহয় তন্দ্রা এসেছিল। হঠাৎ আমার মনে হলো ঘরে যেন আমি আর একা নই। অনুভূতিটা এত প্রখর হয়ে উঠল যে পুরো 1 মিনিট আমি চুপ করে চোখ বুজে বসে রইলাম। তারপর আস্তে আস্তে চোখ। আমার মনে কোনো সন্দেহ ছিল না যে আমি কিছু দেখতে পাবো। সত্যিই তা। আমি যেখানে বসেছিলাম তার মাত্র কয়েক হাত দূরেই আমারই বয়সী একটি ছেলেকে দেখতে পেলাম। একটু লম্বাটে, গায়ের রং কটা, চুল লালচে, সামনের দিকে সামান্য ঝুঁকে পড়েছে, বেশ রোগা চেহারা। পরনে একটা সাদা হাফ প্যান্ট, গায়ে মেরুন রঙের হাওয়াই শার্ট, পায়ে বুট জুতো।
মাথা নিচু করে একটু পাশ ফিরে দাঁড়িয়েছিল, তাই ওর মুখ আমি ভালো করে দেখতে পাচ্ছিলাম না। হঠাৎ ছেলেটি সোজা হয়ে আমার দিকে ঘুরে দাঁড়ালো। বাইরের আলোয় স্পষ্ট হয়ে উঠল ওর মুখ। আমার অনুমানই ঠিক, ছেলেটি আমারই বয়সী। বিষণ্ণ এক মুখ, ফ্যাকাশে চিন্তাভাবনায় মুখে যেন কালো ছায়া পড়েছে। বেশ বড় বড় চোখ, কিন্তু চাউনিতে ফুটে উঠছে কেমন একটা ভয়ের ছাপ। আমি স্থির হয়ে বসে মূর্তিটিকে লক্ষ্য করতে লাগলাম। ও যেন কি করবে মনস্থির করতে পারছে না। তারপর আস্তে আস্তে হেঁটে একটা জানলার সামনে দাঁড়ালো। জানলা দিয়ে বাইরের বাগানের দিকে তাকিয়ে রইল। তারপর প্রথম যেখানে দেখেছিলাম আবার সেখানে ফিরে এলো। কয়েক মিনিট ওখানে দাঁড়িয়ে থেকে শেষ পর্যন্ত দরজায় দিয়ে বেরিয়ে গেল। আমি নিঃশব্দে ওর পিছু নিলাম, কিন্তু ঘর থেকে বেরিয়ে আর দেখতে পেলাম না ওকে। ডক্টর বসু ফিরে এলে আমি তাকে ঘটনাটা বললাম। আমার কথা শুনতে শুনতে গম্ভীর হয়ে উঠল তার মুখ। আমাকে তিনি বললেন, অমল, আবার যদি তুমি ওকে দেখো আমাকে জানিও। সেই ছেলেটিকে আমি আবার দেখেছি। আজ বিকেলে বেড়াতে বেড়াতে আমি একটু দূরে চলে গেছিলাম। এখানে খ্রিশ্চানদের একটা পুরনো গির্জা আছে। আমি উদ্দেশ্যহীনভাবেই হাঁটছিলাম। গির্জার লাগোয়া কবরখানায় সমাধির ওপর পাথরের বেড়িতে খোদাই করা নামগুলো পড়তে পড়তে আমি এগিয়ে চলেছিলাম। তখনই সেই ছেলেটিকে আবার আমি দেখলাম। গির্জার এক প্রান্তে একটা কবরের পাশেও দাঁড়িয়েছিল। ওর পরনে সেই আগের পোশাক, তার আবার ভঙ্গিটাও সেই আগের মতনই। মুখে সেই বিষণ্ণ ভাব। বড় বড় দুটো চোখ দিয়ে ও একটা সমাধির স্তম্ভের ওপর চোখ বুলাচ্ছিল, আবার ঝুঁকে নিচের দিকে তাকাচ্ছিল, যেন কিছু পড়তে চেষ্টা করছে। আমি আরও এগিয়ে গেলাম। সমাধির ওপর সেই স্মৃতি ফলকে কি লেখা আছে তা জানবার আগ্রহ আমাকেও যেন পেয়ে বসল। আমি ওর মাত্র কয়েক হাত দূরে দাঁড়িয়ে। আমার মনে হলো ও যেন আমাকে দেখল, কিন্তু অচেনা মানুষের দিকে কেউ যেভাবে তাকায়, অনেকটা সেই দৃষ্টি। স্মৃতিফলকে জন স্টিফেন নামে একটা অ্যাংলো ইন্ডিয়ানের জন্ম মৃত্যুর বিবরণ ছিল। আমি হিসেব করে দেখলাম ঠিক 16 বছর বেঁচে ছিল। মুখ তুলে ছেলেটিকে আমি আর দেখতে পেলাম না। বাড়ি ফিরে এসে ডক্টর বসুকে আমার অভিজ্ঞতার কথা বললাম। তিনি কয়েক মুহূর্ত চুপ করে রইলেন। তারপর কোনো মন্তব্য না করে আমাকে তার অনুসরণ করতে বললেন। বাগানে বুড়ো মালি তখনও কাজ করছে। ডক্টর বসু এই বাড়ি কেনার আগে থেকে সেই বাগানের মালি। মালি, তিনি তার সামনে দাঁড়িয়ে বললেন, তুমি এখানে কত বছর আছো? তা বাবু 50 বছর বটে তো হবে। তুমি জন বলে কাউকে চিনতে? 15-16 বছরের ছেলে, সাহেবদের মতো গায়ের রং। জন? মালি জবাব দিল। হ্যাঁ 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 বাবু, জেমস সাহেবের ছেলে। ওই গির্জার 8 মাইল দূরে যে পুরনো বাড়িটা আছে, সেখানেই জেমস সাহেব থাকতেন। পাটকলের ম্যানেজার ছিলেন। সাহেব হঠাৎই মারা গেলেন। সাহেবের বউ 1 বছরও বেশি বাঁচেনি। মেম সাহেব মারা যাওয়ার পর তাদের ছেলে জন এই বাড়িতেই আগের ডাক্তারবাবুর কাছে কিছুদিন ছিল। ছেলেটিও মারা গিয়েছিল। কি হয়েছিল তার? কি জানি বাবু, খুব রোগা ছিল, শরীরে রক্ত ছিল না। এ বাড়িতে আসার পর শরীর আরও খারাপ হয়েছিল, তাই ডাক্তারবাবু তার নিয়ে কোথায় যেন গিয়েছিলেন। সেইখানেই ছেলেটি মারা যায় শুনেছি। তা জন ডাক্তারবাবুর কাছে এলো কেন? ওর কোনো আত্মীয় স্বজন ছিল না? না বাবু, ডাক্তারবাবু জেমস সাহেবের পরিবারের বন্ধু ছিলেন। তেনাকে ওরা খুব বিশ্বাস করতেন।
অন্য কারোর সঙ্গে সাহেব আর মেম সাহেব তেমন মিশতেন না। জেমস সাহেবের অনেক টাকা পয়সা ছিল। তা ছিল বাবু, লোকে তো তাই বলে। আরও কয়েকটা প্রশ্ন করার পর ডক্টর বসু আমাকে নিয়ে বাড়ির ভেতরে চলে এলেন। মালি জনের চেহারা ও বয়সের যে বর্ণনা দিয়েছিল তার সঙ্গে আমার দেখা ছেলেটির হুবহু মিল ডক্টর বসুকে যেন চিন্তায় ফেলে দিল। এখন আর আমার কথা কেউ অবিশ্বাস করতে পারবে না। আমি মানসিক অসুখে ভুগছি এই কথাও বলা চলবে। আরও কদিন কেটে গেছে। বেলা তখন প্রায় 1টা। ডক্টর বসু, অবিনাশবাবু আর আমি খাবার ঘরে খেতে খেতে গল্প করছি। ডক্টর বসু একটা মজার কথা বলছিলেন আর আমরা হাসছিলাম। হঠাৎ সেই ছেলেটি ঘরে ঢুকল, যেন খুব সন্তর্পণে ঘরে ঢুকল। মনে হলো কি করবে তা যেন ভেবে পাচ্ছে না। মুখে উৎকণ্ঠার ছাপ আরও গভীর হয়ে ফুটে উঠছে। দু চোখের দৃষ্টিতেও গভীর হতাশা। আমি যে খাওয়া বন্ধ করে স্থির দৃষ্টিতে দরজার দিকে তাকিয়েছিলাম তার ডক্টর বসুর নজর এড়ানো না। কি হলো অমল? তিনি জিজ্ঞেস করলেন। ও আবার এসেছে, আমি জবাব দিলাম। অবিনাশবাবু ইতিমধ্যে সব জেনেছেন। কোথায় দেখতে পাচ্ছ? ডক্টর বসু আবার জিজ্ঞেস করলেন। দরজা আর আপনার মাঝামাঝি দাঁড়িয়ে। কোন দিকে যাবে মন ঠিক করতে পারছে না, কি যেন খুঁজছে। তুমি লক্ষ্য করে যাও আর আমাকে বলতে থাকো। আমি বলতে লাগলাম। ও জানলার সামনে দাঁড়িয়ে বাগানের দিকে তাকাচ্ছে, আবার ফিরে এসেছে। এবার আমাদের টেবিলের দিকে তাকাচ্ছে, এবার ঘর থেকে বেরিয়ে যাচ্ছে। তুমি ওর পিছু দাও। ডক্টর বসুর গলায় মৃদু উত্তেজনার আভাস পেলাম। আমি তার কথা মতো ওর পেছন পেছন ঘর থেকে বেরিয়ে এলাম। ডক্টর বসু আর অবিনাশবাবুও চেয়ার ছেড়ে আমাকে অনুসরণ করতে লাগলেন। এবার কিন্তু ও মিলিয়ে গেল না। বারান্দা দিয়ে হেঁটে ডান দিকে ডক্টর বসুর লাইব্রেরি ঘরে ঢুকল। আমরাও তাই করলাম। ও এখন কি করছে? ডক্টর বসু জিজ্ঞেস করে। আপনার বই পড়ার টেবিলের সামনে দাঁড়িয়েছে, ড্রয়ারে কি যেন খুঁজছে। ওর মুখে কি করব এমন একটা ভাব ফুটে উঠছে। এবার ঘর থেকে বেরিয়ে যাচ্ছে। পিছু নাও, পিছু নাও। ও খাবার ঘর পেরিয়ে বাগানে পড়ল। আমরা 3 জন ওকে পায়ে পায়ে অনুসরণ করলাম। হঠাৎ ও দাঁড়িয়ে পড়ল। মনে হলো যেন খুব মনমরা হয়ে পড়েছে। আস্তে আস্তে ও বাগানে একবার চক্কর দিল। ছেলেটা সামনের দিকে আরো ঝুঁকে পড়েছে। মুখে ফুটে উঠছে একটা যন্ত্রণার চিহ্ন। হঠাৎ ও ঘুরে দাঁড়িয়ে বাগানের এক জায়গায় কয়েকটা বড় বড় গাছের মাঝখানে যে ছোপ ছিল সেদিকে এগিয়ে গেল। ছোপের সামনে কয়েক মুহূর্ত দাঁড়িয়ে রইল। ঠোঁট কামড়ে কি যেন ভাবছে। মুখে আবার ফুটে উঠছে দুশ্চিন্তার ছাপ। তারপর ও ওই ছোপের মধ্যেই অদৃশ্য হয়ে গেল। আমি যা দেখেছি তা ডক্টর বসুকে বললাম। আবার বাড়ির দিকে ফিরলাম আমরা। আপনার কি মনে হয়? ডক্টর বসু অবিনাশবাবুর দিকে তাকিয়ে বললেন। অদ্ভুত ব্যাপার, তিনি জবাব দিলেন। ডক্টর বসু আর অবিনাশবাবু লাইব্রেরি ঘরে গিয়ে ঘণ্টাখানেক কী সব পরামর্শ করলেন। তারা যখন ঘর থেকে বেরিয়ে এলেন তখন বেলা প্রায় 3টে। আমাকে তারা আমার ঘর থেকে ডেকে নিলেন। বাগানে ওই ঝোপের কাছে এসে আমরা থামলাম। একটু পরেই মালি আর কানাইকে দুটো কোদাল হাতে এদিকে এগিয়ে আসতে দেখে আমি বেশ অবাক হয়েই ডক্টর বসুর মুখের দিকে তাকালাম। তিনি শুধু একটু হাসলেন, কোনো কথা বললেন না। ডক্টর বসুর কথা মতো মালি আর কানাই ছোপ পরিষ্কার করে ওখানকার মাটি কোপাতে লাগল। যে ছেলেটিকে আমি দেখেছিলাম তার কঙ্কাল মাটির তলায় পাওয়া গেল। তার ডান হাতের অনামিকায় ঢল ঢল করেছিল একটা আংটি, যেটা দেখে মালিক কোনো রকম ইতস্তত না করেই বলল,
ওটা ছিল জনের আংটি। ডক্টর বসু থানায় খবর পাঠালেন। তদন্তে জানা গেল ছেলেটিকে বিষ খাইয়ে মারা হয়েছিল। ডক্টর মৈত্রকে পুলিশ কলকাতার এক শহরতলি থেকে গ্রেফতার করল। তিনি সেখানে নতুন বাড়ি বানিয়ে বেশ চাঁকিয়ে বসেছিলেন। বিচারের সময় আসল ঘটনা প্রকাশ পেল। জেমস সাহেব তার স্ত্রীর অবর্তমানে তাকেই তার সব সম্পত্তির ট্রাস্টি করে জনের অভিভাবক নিযুক্ত করেছিলেন। জন যদি মারা যায় এবং তার বউ ছেলে পুলে না থাকে, তবে ডক্টর মৈত্র ওই সম্পত্তির মালিক হবেন। উইলেও এই কথাই লেখা ছিল। ব্যাংকে মজুদ টাকা আর সম্পত্তির পরিমাণ নেহাত কম ছিল না। ডক্টর মৈত্র জনকে অল্প অল্প করে আর্সেনিক খাইয়ে খাইয়ে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিলেন। পরে বাগানের মাটিতে কবর দিয়ে প্রচার করেছিলেন তিনি ওর স্বাস্থ্য উদ্ধারের জন্য ওকে দেশ ভ্রমণে নিয়ে যাচ্ছেন। মাসখানেক পরে ফিরে এসে রুটিয়ে নিয়েছিলেন জন মারা গেছে। ওর স্বাস্থ্য বরাবর খারাপ ছিল, তাই কেউ সন্দেহ করেনি। ডক্টর মৈত্র নিজে ডাক্তার ছিলেন, তাই জনের স্বাভাবিক মৃত্যুর একটা জাল সার্টিফিকেট জোগাড় করতে তার অসুবিধা হয়নি। তবুও কেমন করে যে তিনি সব প্রমাণ করেছিলেন, এটাই আশ্চর্য। পরে ডাক্তার বসুর কাছে পুরনো বাড়িটা বিক্রি করে অন্যখানে গিয়ে বাড়ি গাড়ি করেছিলেন। তার অবস্থা মোটামুটি সচ্ছল্য ছিল, তবু লোভ তাকে কোথায় টেনে নামিয়েছিল। বিচারে ডক্টর মৈত্রর ফাঁসির হুকুম হয়েছিল। আমাকে আর কেউ এখন মানসিক রোগী বলে ভাবে না। ডক্টর বসু আমাকে একটা সুন্দর সার্টিফিকেট দিয়েছেন। তাতে লিখেছেন, আমার যদি মানসিক রোগ থাকে তবে পৃথিবীর সবাই পাগল। আমি ওটা বাঁধিয়ে আমার ঘরের দেওয়ালে টাঙিয়ে রেখেছি। ভালো কথা, ওই ঘটনার পর আমি আর কিছু দেখিনি।